আর মাত্র কয়েক মাসের মধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের যে ২৬ সদস্য স্কোয়াড হতে চলেছে সেটা ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। আগামী মার্চের ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার যে দুটো ম্যাচ রয়েছে সেখান থেকেও স্কোয়াড সম্পর্কে ভালো ধারণাই পাওয়া যেতে পারে। তবে আজকের ভিডিওতে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াডটি। সেক্ষেত্রে আমরা ২৫ জন প্লেয়ারকে সিলেক্ট করতে চলেছি, কারণ একটা প্লেস অবশ্যই রিজার্ভ থাকবে দ্য গ্রেট নেইমার জুনিয়রের জন্য, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার। আমরা এখনও বিশ্বাস রাখতে চাই যে তিনি আগামী বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেতৃত্ব দেবেন। প্রথমে আমরা যদি গোলকিপিং সম্পর্কে কথা বলতে চাই, সেখানে চয়েস আছে অনেকগুলোই। নাম্বার 1 চয়েস অবভিয়াসলি অ্যালিসন বেকার লিভারপুল থেকে। তার সাথে আমাদের কাছে অপশন রয়েছে এডারসন, বেন্তো, হুগো সুজো। অর্থাৎ এই 4টা চয়েসের মধ্যে মাত্র 3 জন সুযোগ পাবেন বিশ্বকাপের ক্ষেত্রে। অ্যালিসনের পজিশনটা নিশ্চিত, এই নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। যদি কোনো ইনজুরি ইস্যু না থাকে, অ্যালিসন ব্রাজিলের মেন গোলকিপার হতে চলেছেন, বিকজ বাকি যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা নিজেদেরকে এখন পর্যন্ত প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। শর্ট স্টপিংয়ের দিক দিয়ে হয়তো বিশ্বের সেরা গোলকিপারদের মধ্যে তিনি নন, কিংবা পেনাল্টিতে তার অনেক সমস্যা রয়েছে। পেনাল্টি শট আউটের সেভের ক্ষেত্রে এখন পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেননি, ক্লাবের হয়েও ন্যাশনাল টিমের হয়েও। তবুও ব্রাজিলের এখন পর্যন্ত টপ গোলকিপার কিন্তু এই অ্যালিসন বেকারই। অ্যালিসনের অর্জনের জন্য অনেক বড় ইয়াসিন ট্রফি জিতেছেন, লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সো এই পজিশনে এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিতেই হবে। ইতিমধ্যে দুটি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সো এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করে। এডারসন বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল সার্কিট থেকে অনেকটা দূরে চলে গিয়েছেন। এর মূল কারণ হচ্ছে তিনি বর্তমানে টার্কিশ লিগে খেলছেন, যেটার মান অবশ্যই প্রিমিয়ার লিগের ধারে কাছেও না। এডারসনকে ব্রাজিল দলে নেয়ার ক্ষেত্রে সম্পূর্ণটাই ডিসিশন নির্ভর করবে কার্লো আনচেলত্তির ইচ্ছার উপর। এখানে ফর্ম বা অন্য কিছুর উপর সেটা ডিপেন্ড করবে আমি মনে করি না। বেন্তো ব্রাজিল দলে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে যে দুটি ম্যাচ হয়েছিল সেখানে ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু তারপরের ম্যাচগুলোতে সেই কনসিস্টেন্সি আর ধরে রাখতে পারেননি বেন্তো। তার আউটিংগুলোতে আমরা ভালো সমস্যা দেখতে পেয়েছি এবং সেখান থেকে তিনি গোলও হজম করেছেন। এবং লাস্ট চয়েস করিন্থিয়ান্সের হুগো সুজোর ক্ষেত্রে পেনাল্টি স্পেশালিস্ট, এই কথাটাই সবসময় উঠে আসে। তবে হুগো সুজোর আমরা যদি সম্পূর্ণ প্রোফাইল দেখি, হি ইজ এ গুড গোলকিপার। তার শর্ট স্টেপিং অ্যাবিলিটি ভালো এখনও, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এখনও পিছিয়ে আছেন। আমার কাছে যদি জানতে চান, আমি 3টা চয়েস নেব, অ্যালিসন, বেন্তো এবং হুগো সুজো। ডিফেন্স এই জায়গায় কিন্তু অনেক কিছু যদির উপর নির্ভর করছে, কেননা একাধিক প্লেয়ার ইতিমধ্যে ইনজোর্ড। ব্রাজিলের টপ ডিফেন্ডার এডার মিলিটাও ইনজোর্ড রয়েছেন, মাঠে এখন পর্যন্ত ফেরেননি। ওয়ার্ল্ড কাপে তিনি খেলবেন কিনা সেটা অনেক কিছু নির্ভর করে তার ফিটনেসের উপর। গ্যাব্রিয়েল রেগুলার ইনজুরিতে পড়ছেন, মার্কিনোসও রিসেন্টলি ইনজুরি থেকে ফিরে এসেছেন। সো ব্রাজিলের এই পজিশনটিতে যথেষ্ট সমস্যা রয়েছে। তবে আমরা 4 জনকে যদি চুজ করতে চাই, সেক্ষেত্রে মার্কিনোস, এডার মিলিটাও এবং গ্যাব্রিয়েলকে আমরা চুজ করতে পারি এবং টপ 3 হিসেবে। 4th পজিশনটা নিয়ে এখন আমাদের চিন্তাভাবনা করতে হবে। ব্রাজিলিয়ান জাতীয় দলে আলেকজান্ড্রো রিবেইরো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, যতদিন তিনি স্টার্ট করেছেন খুব ভালো একটা ম্যাচ খেলেছেন এবং কার্লো আনচেলত্তির বিশ্বস্ত প্লেয়ারদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে তিনিও রিসেন্টলি ইনজুরিতে ভুগছেন। সো ওভারঅল 4th পজিশনটা নিয়ে আমার মনে হয় যে লড়াইটা সেটা হতে চলেছে। 4th পজিশনে ব্রাজিলের অপশনটাকে ফাব্রিসিও ব্রুনো আছেন, কয়েকটা ম্যাচ খুব ভালো খেলেছেন, কিন্তু রিসেন্টলি তিনি একটা ম্যাচও রেগুলার ভালো পারফর্ম করতে পারেননি। তার উপর আছেন গ্লেইসন, ব্রেইমার এবং দানিলো। সো ওভারঅল আমার কাছে 4টা চয়েস যদি জানতে চান, আমি স্টার্ট করাতে চলেছি এডার মিলিটাও এবং গ্যাব্রিয়েলকে। আমি মার্কিনোসকে বেঞ্চেই রাখবো, কারণ আমার কাছে মনে হয় কোনো ইনজুরি বা স্পেশাল কোনো সমস্যাতে এই প্লেয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে, সে মাঠে এসে সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবে। যে কোনো সময় জাতীয় দলের যে কোনো পজিশনে সে মানিয়ে নিতে পারবে ডিফেন্সের ক্ষেত্রে। তবে তাকে আমি স্টার্ট করানোর ক্ষেত্রে অনেকটাই দ্বিধাগ্রস্ত, কেননা ডিফেন্সিভ দিক দিয়ে গ্যাব্রিয়েল এবং এডার মিলিটা ফার বেটার ডিফেন্ডার। 4th চয়েস হিসেবে আমি আলেকজান্ড্রো রিবেইরোকে নেব, বিকজ হি হ্যাজ পারফর্মড ওয়েল। এই হচ্ছে 4 জন ডিফেন্ডার। আমরা এবার সাইড ব্যাকের দিকে চলে আসি। রাইট ব্যাকের ক্ষেত্রে এই পজিশনে মাত্র 3 জন প্লেয়ার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। পাউলো হেনরিক খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে জাতীয় দল হয়ে, ওয়েজলি এবং তার সাথে ভেন্ডারসনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনি ইনজুরি প্রোন একজন প্লেয়ার। সো তার ওয়ার্ল্ড কাপ নির্ভর করছে তার ফিটনেসের উপর। তবে ওভারঅল আমাকে যদি দুটো চয়েস করতে হয়, সেক্ষেত্রে আমি ভেন্ডারসনকে স্টার্ট করাবো এবং ওয়েসলিকে বেঞ্চে রাখবো। ওয়েসলি একজন এক্সেলেন্ট প্লেয়ার, ফিউচার একটা ভালো প্লেয়ার হওয়ার মতো সমস্ত কোয়ালিটি তার মধ্যে রয়েছে। রোমার হয়ে সে ভালো পারফর্ম করছে। আমরা যদি লেফট ব্যাকের দিকে চলে আসি, এই পজিশনে ব্রাজিলের যথেষ্ট ঘাটতি রয়েছে। কার্লো আনচেলত্তি এই পজিশনে অনেকটা ডিফেন্সিভ টাইপের প্লেয়ার পছন্দ করেন, সেক্ষেত্রে আলেকজান্দ্রো এবং ডগলাস সান্তোস এই দুজন সবচেয়ে ফেভারিট। তবে অন্ততপক্ষে একজন অ্যাটাকিং টাইপের লেফট ব্যাকও তিনি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করছে। ব্রাজিলের এখানে অপশন কী কী রয়েছে? কার্লোস আগস্তো অপশন রয়েছে, কাইও হেনরিক অপশন রয়েছে, ডগলাস সান্তোস অপশন রয়েছে এবং আলেকজান্দ্রো অপশন রয়েছে। এই সবগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট যে প্লেয়ারটা সে হচ্ছে ডগলাস সান্তোস। যতগুলো ম্যাচ খেলেছে হি হ্যাজ বিন পারফেক্ট, সলিড এবং স্টেবিলিটি দিয়েছে দলের লেফট সাইডে। আর কাইও হেনরিক এই প্লেয়ারটা যতগুলো ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছে সে অ্যাটাকিংলি যথেষ্ট ভালো পারফর্ম করেছে, ডিফেন্সিভলি এখনও ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ রয়েছে। তবে কাইও হেনরিক অনেক ভালো খেলেছে। কার্লোস আগস্তো ব্রাজিল জাতীয় দলের হয়ে অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু সেখানে নিজেকে এখন পর্যন্ত মানিয়ে নিতে পারেনি। আমাকে যদি বলেন দুটো চয়েস আমি করবো ডগলাস সান্তোস এবং কাইও হেনরিক। মিডফিল্ড এই পজিশনে 2 জন স্টার্টার অনেকটাই নিশ্চিত, ব্রুনো গিমারেস তার সাথে ক্যাসেমিরো। থার্ড প্লেয়ারটা কে হবেন এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।
এখানে আর যারা সুযোগ পেতে পারেন তাদের মধ্যে এডারসন রয়েছেন, লুকাস পাকেতা রয়েছেন, আন্দ্রেস পেরেরা রয়েছেন এবং আন্দ্রেস সান্তোস রয়েছেন। এই পজিশনে কজন প্লেয়ার নিয়ে যাওয়া হবে এটা সম্পূর্ণরূপে নির্ভর করেছে কার্লো আনচেলত্তির ইচ্ছার উপর। তাই আমি এক্সাক্ট 25 জন মিলানোর চেষ্টা না করে এখান থেকে আমি 3-4 জনকে চয়েস করার চেষ্টা করেছি যারা এখান থেকে সুযোগ পেতে পারেন। ক্যাসিমিরো ব্রুনো গুইমারেজ নিশ্চিত, তার সাথে আন্দ্রেস সান্তোসকে স্টার্ট করতেও আমরা দেখতে পেতে পারি কয়েকটা ম্যাচে। এই পজিশনে রিসেন্টলি ফাবিনোকে কলাপ করা হয়েছে, এটা খুব ভালো একটা ডিসিশন, বিকজ কাসিমিরো যদি ইনজুর্ড থাকে এই দলটা সম্পূর্ণ কিন্তু ব্রেকআপ করে যাবে। ফাবিনো অনেক এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার এবং খুব ভালো কোয়ালিটির একজন প্লেয়ার, তাকে যে কোনো সময় স্টার্ট করা যেতে পারে। আমি যদি এখান থেকে কয়েকজন প্লেয়ার চুজ করতে চাই সেক্ষেত্রে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেজ, আন্দ্রেস সান্তোস, এডারসন এবং লুকাস পাকেতা। অ্যাটাক এই পজিশনগুলোতে খুব বেশি আসলে সুযোগ নেই ব্রাজিলের চেঞ্জেস করার। রাইট উইংয়ে ব্রাজিলের এই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা এবং তুরুপের তাস এস্তেবা উইলিয়ান, তাকে আমি স্টার্টই করাবো। তার সাথে এই পজিশনে রাফিনহাকেও খেলানো যেতে পারে, রদ্রিগোকেও খেলানো যেতে পারে। লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, তার সাথে তার ব্যাকআপ হিসেবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মিডফিল্ডের নাম্বার 10 রোলটার ক্ষেত্রে ম্যাথিস কুনহা খুব ভালো একটা চয়েস হতে পারে, তাকে ফলস 9 হিসেবেও খেলানো যেতে পারে। অপর দিক দিয়ে এনরিককে আমি প্রপার 9 হিসেবে নেওয়ার চেষ্টা করব। ব্রাজিলের নাম্বার 9 পজিশনে আর যে প্লেয়াররা অ্যাভেলেবল আছে তারা হচ্ছে ইগোর জেসুস, ইগোর থিয়াগো, রিচার্লিসন, পেদ্রো, জোয়াও পেদ্রো। তবে এদের প্রত্যেকের মধ্যে আমি এনরিককে সবচেয়ে আগে রাখছি, আর বাকি কাউকে নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কিছু তারা করতে পারেননি পারফরমেন্সের দিক দিয়ে যাতে তাদেরকে বিশ্বকাপে নিতেই হবে। বেস্ট চয়েস এনরিককে নেওয়ার চেষ্টা করব। ব্রাজিল যদি 3 মিডফিল্ডে খেলে সেক্ষেত্রে নাম্বার 10 রোলটার ক্ষেত্রে রাফিনাকে কনসিডার করা যেতে পারে। আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা ডিসিশন হতে পারে। তাছাড়া লুকাস পাকেতা ফ্ল্যামেঙ্গোতে ফিরতে পারেন, সেক্ষেত্রে লুকাস পাকেতা ব্রাজিলিয়ান লিগে যাওয়ার পরে রেগুলার ম্যাচ টাইম পাবেন কিনা, তার ফর্ম কেমন থাকবে, এইসব কিছুর উপরে লুকাস পাকেতার জাতীয় দলের ডাক পাওয়া নির্ভর করছে। আন্দ্রেস পেরেরা আবারও ইনজুর্ড হয়ে গিয়েছেন। পালমেরাসে ফেরার পর আন্দ্রেস পেরেরা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল সার্কিট থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন। সো সেক্ষেত্রে দেখা যায় কার্লো আনচেলত্তি তার উপর নজর দেন কিনা। লুইস এনরিকেও কিন্তু লেফট সাইডে কয়েকটা ম্যাচে ভালো খেলেছে, তার উপরও নজর থাকবে। লাস্ট প্লেয়ার নেইমার জুনিয়র, তার হাঁটুর অপারেশন হয়েছে, তবে যতটুকু সান্তোসের সূত্রে জানা যাচ্ছে তিনি জানুয়ারিতে মাঠে ফিরতে চলেছেন। ব্রাজিলিয়ান লিগ শুরুর প্রথম রাউন্ডেই তিনি মাঠে ফিরতে চলেছেন এবং তার কাছ থেকে আমরা বেস্টটা আশা করবই। নেইমার জুনিয়রকে ছাড়া যদি ব্রাজিল বিশ্বকাপে যায় তারা একটা বড় অ্যাসেট হারাতে চলেছে। কার্লো আনচেলত্তির আমার মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত নেইমারের জন্য। তবে আগামী মার্চের কলাপগুলোতে আমরা জেনে যাব কার্লো আনচেলত্তি আসলে কী ভাবছেন নেইমার সম্পর্কে। ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার, লাস্ট কয়েক যুগের মধ্যে ব্রাজিলের সবচেয়ে সেরা প্লেয়ার, একজন প্লেয়ার যে একা এতদিন ধরে দলটাকে টেনে নিয়ে যাচ্ছে, এরকম একজন প্লেয়ারকে তার লাস্ট বিশ্বকাপে অন্ততপক্ষে স্কোয়াডে রাখা, অন্ততপক্ষে সিবিএফের কাছ থেকে এই আশাটা মানুষ করতেই পারে। আপনার কোনো পজিশন নিয়ে দ্বিমত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার 26 জনের স্কোয়াডের লিস্টটা কমেন্টে লিখে দিন।